লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তে তো জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো আরো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। আজ প্রচারিত হচ্ছে উপকূলের কথার 33তম পর্ব। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলসিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIPর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন nalta.communityradio.com.bd। আজকের উপকূলের কথা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জ্যোতি ও আমি সাবিহা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। শুরুতেই জানিয়ে রাখছি কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠানে থাকছে প্রতিবেদন, গান, নাটক, কুইজ, অভিযোজন কৌশল এবং সরাসরি বিশেষজ্ঞ অতিথির মতামত। আজকের অনুষ্ঠানের বিষয় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়কালীন প্রস্তুতি। শুরুতেই থাকছে দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে একটি প্রতিবেদন। অত্যাধিক গরম ও তীব্র রোদের কারণে কোন স্থানের বাতাস হালকা হয়ে উপরে উঠে গেলে সেই স্থানে বাতাসের চাপ কমে ফাঁকা হয়ে যায়, আর সেই ফাঁকা জায়গা দখল করতে চারিদিক থেকে তীব্র বেগে ছুটে আসা মেঘ বৃষ্টি সহ ঘুরতে ঘুরতে ছুটে আসা ভারী বাতাস ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে গ্রীষ্মকালের শুরু এবং শেষের দিকে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ বাংলা বছরের বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আশ্বিন কার্তিক মাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়ে থাকে। ঘূর্ণিঝড় যখনই হয়ে থাক না কেন এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। মানুষ ঘূর্ণিঝড় চিরতরে নির্মূল করতে পারবে না, তবে বিভিন্ন পদক্ষেপ বা প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সক্ষম হয়েছেন। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি 3 ভাবে বিভক্ত। এর একটি হলো দুর্যোগকালীন প্রস্তুতি। দুর্যোগের সময় মনোবল না হারিয়ে যদি সবাই মিলে সঠিক প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়কালীন প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে আজকে জলবায়ু প্রতিবেদন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলা সিডারওয়ালা নামক মারাত্মক ঘূর্ণিঝড় এই এলাকার সাম্প্রতিক সময়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, তবে বর্তমান সময়ে এলাকার মানুষ অনেক সচেতন। ঘূর্ণিঝড় মোকাবেলায় এলাকার মানুষ বিভিন্ন পদক্ষেপ বা প্রস্তুতি গ্রহণ করে থাকেন। দুর্যোগ মোকাবেলায় দুর্যোগকালীন প্রস্তুতি পরিপূর্ণভাবে গ্রহণ করে থাকেন। দুর্যোগে মনোবল না হারিয়ে সবাই একত্রে নিজেকে টিকিয়ে রাখার প্রচেষ্টায় আজ তারা সফল হয়েছেন। এ বিষয়ে কথা বলেছিলাম দুর্যোগ প্রবণ এলাকার কয়েকজন মানুষের সাথে। স্বাভাবিক যখন ঝড় হয় তখন আমরা চেষ্টা করি টিকে থাকার জন্য, যে কিছুক্ষণ বাড়ি থাকা যায় কিনা দেখি। যখন প্রচন্ড আকারে ঝড় হয় তখন আমরা চলে যাই, তখন মোকাবেলা দেখি যদি ঝড়ের সঙ্গে টিকে থাকা যায় কিনা। যখন দেখি যে সীমা ছাড়া বাইরে চলে যায় তখন আর থাকা যায় না, তখন চেষ্টা করে দেখবো যে আমি ঝড়ের গতির আগে যেতে পারবো কিনা। আর যদি আমার ঝড়ের সঙ্গে পারা সম্ভব না তখন তার আগে রেডি প্রস্তুত নেই। ঝড় তো প্রতি বছর আমাদের এলাকায় হয়, কিন্তু আমাদের আগের যেমন মানে অন্য বছর যেমন ক্ষতিগ্রস্ত হতো তাই এবছর তেমন আমাদের ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ আমাদের নিজেদের সচেতন হয়েছি। আমাদের যেই মানে বিপদ সংকেত 3 নম্বর দিয়ে মানে শুনি, সে আমরা নিজেরা প্রস্তুতি এবং শিশু মানে বাচ্চা আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য প্রস্তুতি হই। অনেক মহিলা, শিশু, মানে বৃদ্ধ, প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ, এদেরকে আগে আমরা সবাই মিলে মানে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিই। তারপর এদের খাদ্যর জন্য মানে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্যালাইন, মুড়ি, মোমবাতি, গ্যাস লাইট এগুলো আমাদের ব্যবস্থা করে রাখি। সবাই একসাথে দুর্যোগের
মোকাবেলা করি। আগের ভয় পেতাম ঝড়ের কথা শোনার পর, মানে শোনার পরপরই এখন সে ভয়টা নেই। হ্যাঁ, মানে শক্ত রাখি, কেন আমাদের পাশে মানে আশ্রয় কেন্দ্র হয়েছে, এই জন্য আমাদের যেখানে মানে পাশে আসে দেখা যাচ্ছে মানে যাদের ভালো বাসা টাসা আছে তাদের বাসায় আমরা যেতাম, আর দু এক সবাই জাতি পেত না, মানে ক্ষতিগ্রস্ত সেই সময় হতো। আর এখন সেটা হয় না। দুর্যোগকালীন প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়া। বিপদ সংকেত শোনার সাথে সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সরকারি আশ্রয় কেন্দ্র বা নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসে। এমনটাই বলছিলেন কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আশরাফ হোসেন। সরকার দুর্যোগ মোকাবেলা করার জন্য বিভিন্ন শেল্টার সেন্টারের ব্যবস্থা করেছে, যেগুলো আমরা দুর্যোগ সংকেত পাওয়ার পরপরই যদি আমরা সেই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিতে পারি, তাহলে আমাদের দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম, যানবাহনের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কমে যাবে। আমরা যেহেতু দক্ষিণাঞ্চল, এখানে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, তো আমরা সেগুলো রেডিও বা টিভির মাধ্যমে সতর্কবার্তা আগে থেকে পেয়ে থাকি, এবং আমাদের আরো সচেতন হওয়া উচিত যাতে আমরা এই দুর্যোগকালীন সময়ে সংকেতগুলোর যথাযথ মানে সংকেতগুলো যদি আমরা জানি যে কত নাম্বার সংকেত হলে কি ধরনের ক্ষতি হতে পারে, সেগুলো যদি মানুষকে আমরা সঠিকভাবে বুঝাতে পারি, তাহলে সংকেত পাওয়ার পরপরই সাধারণ জনগণ কিন্তু বুঝবে যে এত নাম্বার সংকেত চলতেছে, তো এরকম বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আগে থেকে তাহলে সংকেতের সাথে সাথে তাল মিলিয়ে আমরা শেল্টার সেন্টারে বা যে সমস্ত জায়গা আশেপাশে নিরাপদ জায়গা আছে সেগুলোতে যেতে পারি, এবং আমরা তৎক্ষণাৎ গবাদি পশু, তারপর আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, খাওয়ার সামগ্রী, স্যালাইন, পশুদের পানি, এগুলো আমরা আগে থেকে সে জায়গায় নিয়ে রাখতে পারলে আমাদের এই দুর্যোগে ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা অনেক কম থাকে। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এবারে রেখেছি একটি গান। বাকি অংশ নিয়ে ফিরছি গানের পরে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও নলতা FM 99.2। বাংলাদেশে ঝড়বন্যা জলোচ্ছ্বাসে শাওলার মতো লাশ ভাসে বন্যার পানিতে, চোখের পানি পারি না ধরে রাখতে, আমি চোখের পানি পারি না ধরে রাখতে। আমার এই বাংলাদেশে ঝড়বন্যা জলোচ্ছ্বাসে শাওলার মতো লাশ ভাসে বন্যার পানিতে, চোখের পানি পারি না ধরে রাখতে।
বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর জলবায়ু পরিবর্তনের সাথে যে শব্দটি বর্তমান সময়ে জড়িত সেটি হলো অভিযোজন কৌশল বা খাপ খাওয়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়ানোকে অভিযোজন কৌশল বলা হয়। দুর্যোগকালীন সময়ে সাধারণ জীবনযাপন বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত জীবনধারা মানিয়ে নেওয়া যায় অভিযোজন কৌশলের কারণে। দুর্যোগকালীন সময়ে বিপদ সংকেত পাওয়ার সাথে সাথে অতি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়া, পরিবারের দরকারি দলিলপত্র পলিথিনে মুড়ে মাটির নিচে পুঁতে রাখা, গবাদি পশুকে নিরাপদ স্থানে রাখা, সর্বোপরি একে অপরকে সাহায্য করা। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য এবারে রয়েছে দুর্যোগকালীন প্রস্তুতি নিয়ে একটি নাটক। ফিরে আসছি নাটকটির পরে। একটি বিশেষ বিজ্ঞপ্তি। সাতক্ষীরা জেলার সকল সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে আজ দুপুর 1টার সময় সাতক্ষীরা জেলার উপর দিয়ে ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আমি আবারও বলছি, ঘন্টায় 89 থেকে 117 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উপকূলীয় এলাকায় সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সালেহা, সালেহা হলো তোমার? এই তো হয়ে গেছে, তাড়াতাড়ি করো, ঝড় কিন্তু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই বস্তাটা দাও, শিখে দাও, মাটিতে পুঁতে ফেলি। এই না বস্তা, তুমি গর্ত খুঁটি লাগো, আমি পানির ড্রামটা নিয়ে আসতেছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার গর্ত খুঁড়তে অনেক সময় লাগবে। ততক্ষণে তুমি ঘরের জানলা ভালো করে বন্ধ করে দিয়ে এসো। যাচ্ছি যাচ্ছি। আল্লাহ, যে ঝড় শুরু হয়েছে তাতে মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবানি। ও আব্বা, আব্বা তো তুমি এখানে গর্ত খুঁড়তে চাও কেন আব্বা? বাবু সরো সরো, তুমি দেখতে পাচ্ছ না ঝড় শুরু হয়েছে, এরপর বন্যা হতে পারে। তাই আমরা শুকনা খাবার, ভালো খাবার পানি আর দরকারি কাগজপত্র মাটিতে পুঁতে রাখতেছি, যাতে আমরা ঝড় বন্যার পরে এসবগুলো ব্যবহার করতে পারি। আব্বা, হ্যাঁ, বলো। সমস্ত লোক দেখতে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, তা মা তুমি আমি আমরা যাবো না? যাবো তো, যাবোই তো, দরকারি কাজ শেষ করেই আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাব। কি গো, তোমার গর্ত করা হলো? হ্যাঁ, হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। ওই পানির ড্রামটা দাও তো এদিকে। এই শোনো, সংকেত কিন্তু 4 নাম্বার দেশে, শুনতে পাচ্ছ কিছু? বাতাসে তো এখানে কিছু শোনাই যাচ্ছে না, রেডিওটা নিয়ে আসলেই তো হইতো। বাবু যাও না বাবু, বাউন্ডারতে রেডিওটা একটু নিয়ে আয় না বাবু। যাচ্ছি মা, আমি রেডিওটা আনতেছি। ভাগ্যিস ঘরের চাল দড়ি দিয়ে তুমি বেঁধে দিলে না, এই বাতাসে চাল উড়ি যে কনে যেই তো। সালেহা, সালেহা, হ্যাঁ বলো বলো। দলিলপত্রগুলো এনে যাও। হ্যাঁ আনিছি, এই নাও। এই টাকা কি করবা? তুমি এক কাজ করো সালেহা, ওই টাকা তোমার গায়ের সাথে বেঁধে নাও, আর ওই ঘরের জানলা দরজা সব বন্ধ করে দিয়েছাও তো? হ্যাঁ দিছি, তাড়াতাড়ি নাও, বাতাস আরো জোর হলে বলে আমরা যাইতে পারবো না। প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। বাবুর একবার ডাকো দিনি। কেন, বাবুর আবার ডাকবো কি করতে এখানে? এই দলিলপত্র এই জায়গায় মাটির নিচে পুঁতে রাখতে হবে, তাই তোমার আর বাবুর জানা খুব দরকার, বুঝলে? বুঝতে পারিস, বলা তো যায় না কখন কি হয়ে যায়। বাবু এদিকে আয় না। বাবু এদিকে একটু আয়। হ্যাঁ, দেশো দেশো দেশো, খাবার সব বস্তায় ভরা শেষ হয়ে গেছে। দেশালাই আর মোমবাতি কোয়ানে। এই নাও, আর চলো চলো, আর আমার কিন্তু ভয় হচ্ছে। শোনো সালেহা, তুমি ভয় পেও না তো, মনে সাহস রাখো। তুমি এই খাবারের বস্তাটা নাও, আমার কাছে পানির ড্রাম দাও। কাপড় চোপড়ের বস্তাটা বেশি ভারী না, ওটা বাবু নেক। বাবু তাড়াতাড়ি আয়, রেডিওটা নিয়ে আয় সাথে করে। আনতেছি আমি, দাঁড়াবো, আমি রেডিও নিয়ে আসতেছি। সালেহা, তোমার চুল খোলা কেন? চুল বেঁধে নাও। বেঁধে দিলাম তো খুলে গেছে, দাঁড়াও এই কাপড় দিয়ে পেঁচাই বেঁধে নিচ্ছি। ওমা, ওই চুলোই দেখো কি ও। ওয়াল্লা, চুলোর মধ্যে তো আগুন। তুমি চুলার আগুন নিভাওনি? একদম মনে ছিল না, একটুখান দাঁড়াও, আমি চুলোর মধ্যে পানি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও। আরে আল্লাহ, আমার সব শেষ হয়ে গেছে, আমি এখন কি করবো? আল্লাহ, এ কি আছে? আমার সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে আমার। এই দেখো দেখো, করিম ভাই কেমন পাগলের মতন দৌড়াদৌড়ি করতেছে, দেখো উল্টো দিক যাচ্ছে কেন, ওদিক যাচ্ছে কেন? তাই তো, করিম ভাই, ও করিম ভাই, করিম ভাই, ওদিকে কোনে যাচ্ছ? আরে মালিক ভাই, আমার মাথা সব খারাপ হয়ে যাচ্ছে, চারিদিকে কি অবস্থা, কি কি যে করবো তা কিছু ভেবে পাচ্ছি না।
আমার সব শেষ হয়ে গেছে। শোনো করিম ভাই, এখন চিন্তা করার সময় নেই। যা হচ্ছে সেটা তো বন্ধ করা যাবে না, তবে এই অবস্থায় টিকে থাকার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছ? আর কি করব, যা শুরু হয়ে গেছে তাতে মনে হয় আমার ঘর বাড়ি আর আস্ত থাকবে না। করিম ভাই, এখন কান্নাকাটি করার সময় নেই। এরকম ছোটাছুটি না করে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলেন। আশ্রয় কেন্দ্রে? হ্যাঁ, আশ্রয় কেন্দ্র। এখন একমাত্র নিরাপদ স্থান হলো আশ্রয় কেন্দ্র। বসে থাকেন না, চলেন চলেন। আমি একা যাব? খোকার মা ওর গানে যাব না? সবার নিয়ে যেতে হবে, সাথে করে শুকনো খাবার, ভালো পানি, তারপরে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড়, তারপরে দরকারি দলিল, টাকা পয়সা, এইগুলো নিয়ে তারপরে আশ্রয় কেন্দ্রে যেতে হবে। করিম ভাই, ওই তোমার স্যালাইন, ঔষধ, মোমবাতি, দেশালাই সব গোছানো আছে তো? না, তা তো গোছাই নি তো। আমি এখন ওসব কনে পাবো? এখন কি হবে? করিম ভাই, ভেঙে পড়বেন না, মন শক্ত করুন, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না তো করিম ভাই, আমরা তো আছি, তাই না? আরে তোমরা তো আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলে, তোমার কাছে দেরি হয়ে যাবে না? একটু দেরি তো হবে, তাই বলি কি আপনাকে একা ফেলে আমরা যেতে পারি? বিপদের সময় সবাই একসাথে কাজ না করলে তো বিপদ পার করা যায় না ভাই। শুনো সালেয়া, তুমি আর ভাবি, বাবু আর খোকার নিয়ে আগে চলে যাও। আমি আর করিম ভাই দরকার মতো জিনিসপত্র নিয়ে পরে আসতেছি। আমি আর করিম ভাইয়ের বাড়ির পর্যন্ত যাব কি করতে? তোমরা কি তাড়াতাড়ি ভাবিটার খোকার পাঠাই দাও। আরে ভাই, আপনি একা একা বাচ্চা নিয়ে কি এই জায়গায় থাকবেন? শোনো করিম ভাই, যে বাতাস, তাতে সালেহার তোমার বাড়ি পর্যন্ত যাতে অনেক ঝামেলা আর কষ্ট হবে না, তাই ভাবির আমরা পাঠাই দিই। সালেহা, তুমি বাবুর নে এই ফাঁকা জায়গায় দাঁড়াও। তাড়াতাড়ি করো, এখনো 4 নম্বর সংকেত দিচ্ছে। এই 4 নম্বর সংকেতের ভিতরে আমরা কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠতে হবে। রেডিওর ব্যাটারি আছে তো বেশি? আছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ভাবি আসার পরে তোমরা এই মাঠে যেও, বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পারিছি। শোনো করিম ভাই, গাছ পড়ে রাস্তার যা অবস্থা, তারপর ডালপালা ভেঙে পড়ে আছে, যদি কোনো রকম বিপদ হয়। ও, বুঝতে পারছি। মালিক ভাই, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, চলো। তাড়াতাড়ি যাও, ভাবি তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমি এখানে দাঁড়ালাম। আমরা তার যাচ্ছি। প্রিয় শ্রোতা, নাটকটি শুনলেন। নাটকটি রচনা করেছেন রাশিদা আক্তার। আপনারা শুনছেন রেডিও নলতা FM 99.2। আপনাদের জন্য এবারে রয়েছে আজকের অনুষ্ঠানের কুইজ পর্ব। আজকের প্রশ্ন, আজকের উপকূলের কথা অনুষ্ঠানের বিষয় কি ছিল? আমি আবারও বলছি, আজকের উপকূলের কথা অনুষ্ঠানের বিষয় কি ছিল? অপশন এ দুর্যোগকালীন প্রস্তুতি, অপশন বি দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি। উত্তর পাঠাবেন আগামী শনিবার রাত 12টার মধ্যে। উত্তর পাঠান চিঠির মাধ্যমে, আর খামের উপর অবশ্যই পর্ব লিখতে একদম ভুলবেন না। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক উপকূলের কথা, রেডিও নলতা FM 99.2, কালীগঞ্জ, সাতক্ষীরা। আর আপনারা যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে যে লিখুন নাম, স্পেস দিয়ে লিখুন ঠিকানা, উত্তর এ হলে এ অথবা বি হলে বি লিখে পাঠিয়ে দিন 01743 108 992 এই নম্বরে। আমি আবারও বলছি 01743 108 992 এই নম্বরে। একই নম্বরে ফোন করে জানাতে পারবেন আপনার মতামত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হলো এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRRPর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। কথা বলতে বলতে চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনা সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আশাউজ্জামান খান জ্যোতি ও আমি সাবিহা ইসলাম, শব্দধারণে রাশিদা আক্তার, সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও মোহাম্মদ আশাউজ্জামান খান জ্যোতি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, প্রযোজনায় সেলিম শাহরিয়ার, পরিচালনায় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন রেডিও নলতা 99.2 FM। আর প্রতি পর্বের মতো আজকে রয়েছে আপনাদের জন্য একজন বিশেষজ্ঞ অতিথির মতামত। আপনারা ফোন করে আপনার প্রশ্নটি করতে পারেন। সোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো
হয়েছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো আরো, হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপকূলের কথা অনুষ্ঠানে এবার আপনাদের জন্য থাকছে ফোন ইন পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল দুর্যোগকালীন প্রস্তুতি। এ বিষয়ে আমাদের স্টুডিওতে কথা বলতে উপস্থিত রয়েছেন কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোহাম্মদ আশরাফ হোসেন। আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের স্যারের কাছ থেকে জেনে নিতে পারেন ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ে মূল্যবান পরামর্শ বা আপনাদের মতামত জানাতে ফোন করুন 01-743-108-992 এই নম্বরে। আমি আবারও বলছি 01-743-108-992 এই নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং করতে পারেন আপনাদের প্রশ্নগুলো। স্যার, শুরুতেই আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ, ভালো। স্যার, প্রথমেই জানতে চাইব দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণ আসলে কি? দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণ মূলত সেটা যেটার মাধ্যমে আমরা দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনতে পারি। দুর্যোগকে মোকাবেলা করা বন্ধ করা সম্ভব নয়, কিন্তু মোকাবেলা করা সম্ভব। এজন্য আমরা দুর্যোগ থেকে কীভাবে বাঁচতে পারি বা পরিত্রাণ পেতে পারি সেটা ব্যবস্থাপনাকেই বলে দুর্যোগ প্রস্তুতি। স্যার, দুর্যোগকালীন প্রস্তুতিতে আমাদের প্রয়োজন কেন? দুর্যোগকালীন প্রস্তুতিটা আমাদের মূলত প্রয়োজন এই কারণে, দুর্যোগকালীন যদি আমাদের প্রস্তুতি থাকে তাহলে আমাদের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কমে যায়। আমাদের গবাদি পশু, হাঁস মুরগি যা কিছু আছে সব কিছু আমরা দুর্যোগ থেকে যদি পদক্ষেপ নিতে পারি তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কম হয়। স্যার, দুর্যোগকালীন বিভিন্ন যেসব প্রস্তুতি রয়েছে বা বিভিন্ন পদক্ষেপ যেগুলো গ্রহণ করতে হয়, আপনি যদি আমাদের সেই বিভিন্ন পদক্ষেপগুলো একটু বিস্তারিতভাবে বলেন। দুর্যোগটা আসলে বিভিন্ন ধরনের। কিছু দুর্যোগ আছে খুব তাৎক্ষণিকভাবে আসে, যেমন টর্নেডো বা সাইফুন জাতীয়, যেগুলো ঘূর্ণিঝড় বলা হয় আমাদের দেশি ভাষায়। এগুলো থেকে পরিত্রাণের উপায় বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলো আমরা এখনই জানবো। যে ঘূর্ণিঝড়টা আসে তাৎক্ষণিকভাবে এবং এটা একটা নির্দিষ্ট এলাকাব্যাপী হয়ে যায়, এবং আমরা যদি ঘূর্ণিঝড় পূর্ব সংকেত পাওয়ার পরপরই এটা থেকে পরিত্রাণের জন্য আমাদের বাড়ির শিশু, মহিলা এবং বৃদ্ধদের আগে থেকেই নিরাপদ আশ্রয় বা শেল্টার সেন্টারে পাঠাতে পারি, তাহলে তাদের ক্ষয়ক্ষতির হবে না, এবং আমরা যাদের ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ আছে সেগুলো থেকে আমরা নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারি। আমাদের গবাদি পশু, হাঁস মুরগি আমাদের নিরাপদ স্থানে নিতে পারি, তাহলে আমাদের এই দুর্যোগকালীন ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কমে যাবে। স্যার, আপনি অনেকগুলো পদক্ষেপের কথা বললেন। আমরা যদি সেগুলো একটু ক্যাটাগরাইজ করি বা সিরিয়াল করি, তাহলে কোন দুর্যোগকালীন সময়ে কোন জিনিসগুলো সবার আগে প্রাধান্য দিতে হবে? দুর্যোগকালীন সময়ে এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সতর্কতার সাথে দুর্যোগকালীন সংকেতগুলোর দিকে খেয়াল করতে হবে। 2 নম্বর হচ্ছে দুর্যোগকালীন সময়ে আর বিশেষ করে আমাদের যারা সব থেকে সাফার করে শিশু, বৃদ্ধ এবং মহিলা, এদের প্রাধান্য দিতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের শুকনা খাবার, ঔষধ, স্যালাইন, আর পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদের টিউবওয়েলে যাতে বিষাক্ত বা জীবাণু ঢুকতে না পারে তার জন্য তার মুখ আটকাতে হবে, যাতে পরবর্তীকালে সময়ে আমরা সুপেয় পানি পান করতে পারি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দুর্যোগকালীন যে রোগগুলো আছে সেগুলো থেকে আমাদের পরিত্রাণের জন্য যত দ্রুত সম্ভব মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জলবায়ু পরিবর্তন ও
জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। আজ প্রচারিত হচ্ছে উপকূলের কথা 33তম পর্ব। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIPর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি সাবিহা। আজকে আমাদের বিষয় দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতি। দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আশরাফ হোসেন। স্যার, আমরা যে পরবর্তী প্রশ্নটিতে যাব, যে দুর্যোগকালীন সময়ে পূর্ব প্রস্তুতি যদি আমরা নিতে থাকি তাহলে আমাদের কি উপকার হবে, তার আগে আমাদের একজন শ্রোতা বন্ধু আছেন লাইনে, আমরা তার ফোন কলটি নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, প্রশ্নটি বলুন। হ্যালো, হ্যাঁ, আপনার প্রশ্নটি বলুন, আমি শুনছি আপনাকে। আমার আজকে যে অনুষ্ঠান হচ্ছে যে উপকূল সম্পর্কিত, আমার তো এই উপকূলের এলাকাতে বাড়ি। জি। এখন ওই হঠাৎ ঝড় আসলে আমরা কিভাবে প্রস্তুতি নেবো, এটা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা বন্ধু, আপনি সাথেই থাকেন, আমরা আমাদের উপস্থিত বিশেষজ্ঞ আপনার উত্তরটি দিবেন। জি স্যার। দুর্যোগকালীন সময় যে কোনো ঝড় বা যাই কিছু আসুক না কেন, এটা কিন্তু হঠাৎ করে হয় না। এর একটা উৎপত্তি স্থান থাকে এবং তার একটা গতিবিধি থাকে, যেটা কিন্তু আমাদের রেডিও টিভিতে সবসময় সংকেতের মাধ্যমে আমাদের জানানো হয়। এজন্য আমরা যদিও বলি এটা হঠাৎ করে হচ্ছে, কিন্তু এর একটা উৎপত্তি স্থল থাকে এবং তার গতিবিধি থাকে, তার গতিবেগ থাকে, যেগুলো নির্ণয় করে আমাদের আবহাওয়া অধিদপ্তর কিন্তু সতর্কতা সংকেত দিয়ে থাকে আমাদের রেডিও, টিভি এবং কমিউনিটি সেন্টারের মাধ্যমে। তো আমরা এই দুর্যোগের পূর্ব মুহূর্তে আমরা যদি এই সংকেতগুলোর দিকে গুরুত্ব দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কত দ্রুত এই স্থান পরিবর্তন করে আমাদের নিরাপদ আশ্রয় নিতে হবে, এবং আমরা ওই সংকেতের দিকে খেয়াল করে যত দ্রুত সম্ভব আমরা নিরাপদ আশ্রয়ে অবস্থান করব, তাহলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কম থাকবে। তবে সবসময় খেয়াল করতে হবে যে সতর্কতা সংকেত কোন পর্যায়ের এবং সেটা কত দ্রুত আমাদের উপরে আঘাত হানতে যাচ্ছে, তার গতিবেগটা কি বা তার বয়ে যাওয়ার গতিবেগটা কি, তাহলেই আমরা এটা থেকে নিরাপদ বা ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কম হবে। আমাদের আরো একটা ফোন কল রয়েছে, আমরা ফোনটি নিয়ে আসছি আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধু, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে সামনে থেকে বলছিলাম। হ্যাঁ বন্ধু, আপনার আচ্ছা বন্ধু, আমরা এই বিষয়ে কথা বলছি, আপনি আমাদের অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনুন, এই প্রশ্নের উত্তর আমরা দিব আপনাকে। জি স্যার, আপনি যদি আবার একটু বলেন যে দুর্যোগকালীন সময় আমরা কি ধরনের প্রস্তুতি নিতে পারি। দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য আমাদের দুর্যোগকালীন সময় থেকে দুর্যোগ পূর্বকালীন প্রস্তুতিটা সব থেকে গুরুত্বপূর্ণ। জি। যেটা হচ্ছে আমাদের এলাকার মানুষ রেডিও টিভির মাধ্যমে সবসময় আমরা এই খবরগুলো জানতে পারি যে সতর্কতা সংকেত বা আবহাওয়া বার্তা, আমরা এটার দিকে গুরুত্ব দেই না, কিন্তু এটার দিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং যখন কোনো ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, সুনামি যাই কিছু হোক না কেন, আমাদের আবহাওয়া অধিদপ্তর তৎক্ষণাৎ এটা আমাদের রেডিও, টিভি এবং কমিউনিটি সেন্টারের মাধ্যমে ঘোষণা করে থাকে। এমনকি যদিও এটা খুব বেশি ভয়াবহ আকার ধারণ করে, সে সময় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এলাকায় এলাকায় মাইকিং করা হয় এবং মসজিদে মাইকিংয়ের মাধ্যমে এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য এবং যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তো আমাদের এই নির্দেশাবলী এবং সংকেতগুলো শুনতে হবে এবং কোন সংকেত কী মাত্রায় থাকলে তার আমাদের কি পরিমাণ তার সমস্যা হতে পারে সে সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কত দ্রুত কোন সংকেতে কত দ্রুত আমাদের স্থান পরিবর্তন বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রয়োজন। স্যার, আমাদের সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যখন এরকম ধরনের দুর্যোগ আসে বা যখন এরকম সিগন্যাল থাকে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের অনেক মাঝি ভাইরা রয়েছেন যারা মাছ ধরা নিয়ে সমুদ্রে বা গভীর নদীতে চলাচল করেন, তারা সময় মতো আসলে তীরে ফিরতে পারে না। প্রত্যেক বছর কিন্তু এরকম সংখ্যা আমাদের বা এরকম ঘটনা প্রায় হয়ে যাচ্ছে। এই সংখ্যাটা কমাতে আমাদের কী করা উচিত?
এই সংখ্যাটা কমানোর জন্য সবথেকে বড় দরকার সচেতনতা বৃদ্ধি করা। আমরা যখন একটা ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল এবং তার গতি এবং গতিবেগের উপর নির্ভর করে আমাদের আবহাওয়া অধিদপ্তর একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে যে এই ঘূর্ণিঝড়টা আমাদের বাংলাদেশ থেকে এত কিলোমিটার দূরে অবস্থান করছে এবং তার বাতাসের গতিবেগ সেখানে এত কিলোমিটার, সে এত সময় পরে আমাদের উপকূলে আঘাত হানতে পারে। সে সময় হিসাব করে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন সংকেত দিয়ে থাকে এবং আমাদের এই সংকেতগুলোর উপর গুরুত্ব দিয়ে আমাদের জেলে ভাইদের বলা হয় যত দ্রুত সম্ভব তাদের তীরে আসার জন্য। কিন্তু তারা কি করে, হয়তো সে সময় জালে মাছ ধরার প্রবণতাটা বেশি থাকে, এজন্য তারা একটু রিস্ক নিয়ে মনে করে আর একটু দেরি করি, হয়তো অনেক সময় আবহাওয়ার পূর্বাভাসের সাথে সাথে সঠিক সময় নির্ধারণ করে হয় না ঠিকই, কিন্তু ওরা এই গুরুত্ব দেয় না দেখিয়ে তারা সঠিক সময় ফিরতে পারে না এবং পরবর্তীতে তারা এই বিপদে পড়ে। এবং এই বিপদ থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের যে নেভি কোস্টগার্ড বাহিনী আছে তারা তাদেরকে সাথে সাথে উদ্ধারের বা তারা যদি জানতে পারে যত দ্রুত সম্ভব তাদেরকে উদ্ধারের চেষ্টা করে। তারপরেও সেখানে কিছু প্রাণহানির ঘটনা ঘটে, আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, তাহলে এই প্রাণহানির ঘটনাটা অনেকটা কমে যাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। স্যার অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি, আমার কমিউনিটির মানুষ যারা এই মুহূর্তে আপনাকে শুনছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি রেডিও নলতা FM 92 এর পক্ষ থেকে বলবো যে দুর্যোগকালীন যে সতর্কতা আবহাওয়া অধিদপ্তর সংকেত দিয়ে থাকে এগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আমাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে এবং দুর্যোগ পূর্ববর্তী যে কথাগুলো বলছি আমি সেগুলোর দিকে গুরুত্ব দিতে হবে, যাতে আমাদের পরবর্তীতে দুর্যোগ পরবর্তী সময়ে আমরা সঠিক পদক্ষেপের মাধ্যমে উঠতে পারি। এবং যদি কোনো ব্যক্তি দুর্যোগকালীন সময় আটকা পড়ে যায় তাহলে উঁচু স্থানে, আমাদের বাংলাদেশ সরকার বলছেন যে উঁচু স্থানে বা লাঠির মাথায় যদি আমরা একটা লাল কাপড় টানিয়ে সংকেত দিতে পারি তাহলে বুঝতে পারবো যে আমাদের ওখানে কেউ আটকা পড়ছে, তখন আমাদের তাদেরকে উদ্ধার করার প্রয়োজন হবে এবং তারা দায়িত্ব নেবে। তো রেডিও কমিউনিটি সেন্টারের মাধ্যমে আমি আপনাদের জানাই আপনারা সচেতন হন এবং সঠিক পদক্ষেপের মাধ্যমেই এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। অনুষ্ঠানটি এতক্ষণ পরিবেশিত হলো এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI-এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার অ্যান্ড ডেভেলপমেন্ট IFAD। আমাদের আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সোনা পোলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা।